তৃণমূলের প্রাক্তন একজন পৌর প্রধান বলছেন যে দলের এক শ্রেণীর জনপ্রতিনিধির মদতে গোটা শিবপুর বিধানসভা কেন্দ্রে সন্ত্রাসের আদুরঘর হয়ে উঠেছে। দৌরাত্মে সাধারণ মানুষ আতঙ্কিত। গত এক বছর মধ্যে বহিরাগত অবাংলাভাষী দুষ্কৃতির হারে যে হারে বেড়েছে তাতে সাধারণ মানুষ আতঙ্কিত। আমি প্রায় হাফ মাইল হেঁটে মেট্রোতে নেমে এখানে আসছিলাম। পুরোটা আজকে রোববার দিন, চারদিকটা ফাঁকা, কোনো দোকানপাট নেই, শুধু একটা দোকান চলছে। কালকে আপনারা যখন এখানে আসবেন, যখন দোকানগুলো দেখবেন, তবে 99% দেখবেন যারা তারা বাঙালি না, তারা বাইরের থেকে সেখানে দোকান করছেন, আমাদের উপর মাস্তানি করছে। কিন্তু মজাটা কি জানেন? তারা এটা করতে করতে এমন জায়গায় পৌঁছেছে, তারা বলছে এটা জায়গাটা আমার, তোরা বাইরের। আমরা বাঙালিরা যারা ভূমিপুত্র, আমরা কেউ দেশ ভাগের ফলে এসেছি, কেউ জন্মান্তরে আছে। এখানে আমার আদিবাসী ভাই বোনেরা আছে, রাজবংশী ভাই বোনেরা আছে, তারা সব বাইরের হয়ে গেল। তারা এখন এখানকার রাজনৈতিক অধিকার নিতে চাইছে, তারা এখানকার অর্থনৈতিক অধিকার নিতে চাইছে। আমি স্বাধীন দেশে পরাধীন হয়ে গেছি। আমি আপনাদের একটা কথা বলি, ভারতবর্ষের প্রথম যে নির্বাচন কমিশন ছিল, আমরা গর্ব করে বলতে পারি তিনি একজন বাঙালি ছিলেন, সুকুমার সেন। তাকে জওহরলাল নেহরু যখন নির্বাচনের কথা বলে এই টাইমের মধ্যে আপনাকে নির্বাচন করতে হবে, সে কিছুদিন পরে বলে না, আপনাকে নির্বাচন পিছিয়ে দিতে হবে, কারণ এই সময় নির্বাচন করলে আমি ঠিক মতো এখন পর্যন্ত এত সময় পাবো না, লিস্ট করতে পারবো। নেহরু নির্বাচনটা পিছিয়ে দিয়েছে। আপনি এখানে এসআইআর করতে আছেন, এসআইআর বলে কোনো কিছু ছিল না আগে, ইন্টেনসিভ রিভিউ ছিল, সেটা সারা জীবন চলতো, যতদিন ধরে যে চলছে। ভোটার প্রক্রিয়াতে নাম জুটত, নাম বাদ যেত, মারা গেলে বাদ যেত, বা অন্য জায়গায় চলে গেলে সেটা বাদ চলে যেত, স্বাভাবিক। এটা যেন একটা সময় লাগে, সেই সময়টাকে না দিয়ে আমাদের রাজ্যে এইভাবে চাপিয়ে দেওয়া হলো। কে চাপালো? আপনি দেখুন, জ্ঞানেশ কুমার, যে কিন্তু নিজেই ওই পদটা দখল করেছে অন্যায়ভাবে। একটা পদের নিয়ম ছিল কি, যে প্রধানমন্ত্রী থাকবে, বিরোধী দলনেতা থাকবে এবং সুপ্রিম কোর্টের বিচারপতি থাকবে। এরা এসে কি করলো, সুপ্রিম কোর্টের বিচারপতিকে তাকে বাদ দিয়ে দিল। মানে কি 2:1, দুজন জ্ঞানেশ কুমারকে সাপোর্ট করবে, একজন বিরোধী দলের নেতা সে সাপোর্ট করতে পারবে না। অটোমেটিক্যালি সে নির্বাচিত হয়ে গেল। নির্বাচিত হওয়ার পরে তাকে কি সুবিধা দেওয়া হল? ভারতবর্ষের আইন সকলের জন্য সমান, সে রাষ্ট্রপতির জন্য সমান, আমার জন্য সমান, প্রধানমন্ত্রীর সমান। এইখানে তাকে কি সুবিধা দেওয়া হলো? তাকে বললো যে তার এগেইনস্টে কোনো মামলা করা যাবে না। এটা হতে পারে না। একটা লোক, ভারতের নাগরিক, যে পোস্টই হোল্ড করুক, তার এগেইনস্টে মামলা করা যায়। সে যদি অন্যায় করে, সে যদি অপরাধ করে, তার এগেইনস্টে মামলা করা যায়। কিন্তু এই একটি লোকের বিরুদ্ধে কখনো আপনি মামলা করতে পারবেন না যতদিন সে পোস্টে থাকবে। যখন সে পোস্টের বাইরেও চলে যাবে, আপনি ভাবুন, আমি জানি না, আপনারা বোধহয় মনে করতে পারবেন কি হচ্ছে আজকাল চারদিকে। আমার এই 70 বছরের জীবনে আমার খুব বেশি মনে পড়ে না যে রাষ্ট্রপতিকে রাস্তায় এসে 5 লক্ষ লোকের সামনে বক্তৃতা দিতে হচ্ছে। রাষ্ট্রপতি কোনদিন এইভাবে আসে না, রাষ্ট্রপতি এটা কর্তব্য না। রাষ্ট্রপতি যদি ভাবে যে এই রাজ্যে আদিবাসীদের উপর নির্যাতন হচ্ছে, তাহলে রাষ্ট্রপতি নোট পাঠাবে মুখ্যমন্ত্রীর কাছে, তাকে বলবে দেখা করুন আপনি আমার। সে এসে ওইভাবে মিটিং করতে পারে না, কোনোদিন এখানে হয়নি। এরা গণতন্ত্র মানে না, এরা কিচ্ছু করে না, এরা জোর জবরদস্তি করে যাচ্ছে, যেইভাবে কিছু চালাচ্ছে। এবং এরা, আপনি মনে রাখবেন যে বংশগতভাবে এরা বাঙালির শত্রু, আজকের থেকে না। বিঠল ভাই প্যাটেল, বল্লভ ভাই প্যাটেলের যে বর্দা ছিল, সে বোধহয় বিদেশে ইংল্যান্ডে মারা যায়, তখন নেতাজি সুভাষচন্দ্র বসু শুনেছি। বিঠল ভাই প্যাটেল স্বরাজ পার্টি করত, যেটা কংগ্রেসের একটা শাখা সংগঠন, কংগ্রেসের সাথে এরা কাজ করতো, কিন্তু এরা একটু অন্যভাবে ভাবতো, ভাবনাটা এদের অন্যরকম ছিল। এরা কী করলো, উনি বললো আমার যা টাকা পয়সা আছে তুমি দেশের স্বাধীনতার জন্য লাগাবে। যখন সুভাষচন্দ্র ফিরে আসলো, তার কাছে মামলা করা হলো কি না, সেই টাকাটা বাঙালিরা কয়েকজন মিলে ওর নামে ওই অবস্থায় নাম লিখিয়ে নেওয়া হয়। সুতরাং আপনি জেনে রাখবেন, স্বাধীনতার আগের থেকে ওরা আমাদের শত্রু ছিল, এখনও ওরা আমাদের শত্রু।